আচ্ছা, আমরা শুরু করি আমাদের উচ্চ মাধ্যমিক বা এইচএসসির ভেক্টর। ভেক্টর সম্পর্কে তোমাদের একটা পূর্ব ধারণা নিশ্চয়ই আছে যে এসএসসি তে তোমরা ভেক্টর সম্পর্কে জানছো। একটু ছোট করে বলো দেখি যে ভেক্টর সম্পর্কে তুমি কি জানো, ভেক্টর কাকে বলে, ভেক্টর স্যার সম্পর্কে ভেক্টর তুমি। হলো মানে যেটার যে জিনিসটার ভ্যালু বের করার জন্য মান এবং দিক উভয়টারই প্রয়োজন হয় তাকে ভেক্টর বলে। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছ ভেক্টরের ভেক্টরের মান এবং দিক দুটোই আছে, তাই না? জি স্যার। মান এবং দিক সম্পন্ন রাশি, দিক সম্পন্ন রাশিকে আমরা বলি ভেক্টর। এখন এই যে মান এবং দিক সম্পন্ন রাশি, মান তো আমি বুঝলাম, মানকে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে প্রকাশ করব, কিন্তু এই যে বলতেছি দিক সম্পন্ন রাশি, এবং তোমাকে যদি ভেক্টরের উদাহরণ দিতে বলা হয় তো তুমি বলবা যে ভেক্টরের উদাহরণ কি। যেমন তোমাদের উদাহরণ হচ্ছে বল এক ধরনের ভেক্টর, বেগ এক ধরনের ভেক্টর, তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা তীব্রতা এগুলো ভেক্টর। তারপর আরো আছে সরণ ভেক্টর, হ্যাঁ, ত্বরণ ভেক্টর। আর কি বলা যায় ভেক্টর, ভেক্টরের আরো কিছু ভেক্টরের কথা বলো তো। চৌম্বক ক্ষেত্র তীব্রতা, চৌম্বক ক্ষেত্র তীব্রতা, এটাও ভেক্টর। তারপরে এরকম এরকম আমরা আরো আরো ভেক্টর আমরা হয়তো পাবো। তো এই যে এই জিনিসগুলোকে যে আমরা ভেক্টর বলি, আমরা বলতে চাই যে এদের মান এবং দিক দুটোই আছে, এই জন্য আমরা এদেরকে ভেক্টর বলি। এখন মান এবং দিক দুটোই আছে, কেন আছে, এটার বাস্তবতা কি, যে কেন মান এবং দিক লাগে, আর যেটাকে আমরা দিক বলি সেই দিক ব্যাপারটাই আসলে কি। তোমরা এটা যদি লক্ষ্য করে থাকো যে দিক আমরা কিভাবে মেনশন করি। আমরা যেহেতু এসএসসি তে আমাদের কিছু জানাশোনা আছে, এই জন্য আমরা একেবারে শুরু থেকে আলোচনা না করে কিছু জিনিস যেটা আমরা অলরেডি জানি সেটাই আমরা বলি, সেখানে অস্পষ্টতা থাকলে সেটাকে আবার আবার ব্যাখ্যা করব। যেমন আমরা এরকম একটা রেখা দিয়ে ভেক্টরকে বুঝাই, এটা তোমরা জানো, এরকম একটা সরল রেখা দিয়ে ভেক্টরকে বুঝাই, আর এই সরল রেখার দৈর্ঘ্যটাকে আমরা ভেক্টরের মান বলি। এই সরল রেখার দৈর্ঘ্যটা দিয়ে আমরা ভেক্টরের মানকে বুঝাই, আর এই তীর চিহ্ন দিয়ে ভেক্টরের দিককে বুঝাই। এখন এই মানের তো একটা সংখ্যা মান আছে, কিন্তু এই দিকটা যদিও তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যেটা একটা ভেক্টর, তাহলে এই দিক বোঝানোর জন্য কিন্তু আমাকে কোনো একটা রেফারেন্স চিন্তা করতে হয়। ধরো আমাদের ভাবতে হয় যে এরকম কোনো একটা অনুভূমিক রেখা আছে, এই অনুভূমিক রেখার সাথে এই ভেক্টরের একটা কোণ চিন্তা করি আমরা, এই ভেক্টরের একটা কোণ চিন্তা করি, ধরো এই কোণটা 45 ডিগ্রি। তখন আর ধরা যাক এই ভেক্টরের যে মান, সেই মানটাকে আমরা বললাম যে এই ভেক্টরের মান মনে করো, ধরো কোনো একটা স্কেলে এটার একটা মান 1 2 3 4 5, মনে করো এটার মান হচ্ছে 6। তখন এই পুরো ভেক্টরটাকে আমরা এইভাবে প্রকাশ করি যে এটা হলো মান 6 আর 45 ডিগ্রি, এটা হলো দিক। আচ্ছা, তাহলে লক্ষ্য করো যে আলটিমেটলি রাশিটা এমন হলো যে এই রাশিটাকে প্রকাশ করার জন্য আমাকে দুইটা মান ব্যবহার করতে হবে। এই রাশিটাকে প্রকাশ করতে হলে আমাকে দুইটা মান, যখন আমরা বলতেছি দিক, দিক কিন্তু আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম ভাবে দিককে আমরা মেনশন করতে পারি না। দিকের জন্য আলটিমেটলি আমাকে একটা মানের উপরেই নির্ভর করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা ব্যাপারটাকে কিছুটা এরকম ভাবেও বলতে পারি এখন, যে ভেক্টর যার মান এবং দিক আছে এই কথাটা না বলে আমরা বলবো যে ভেক্টর হচ্ছে ন্যূনতম ন্যূনতম দুটি মান দ্বারা, দুটি মান দ্বারা দ্বারা প্রকাশযোগ্য রাশি। প্রকাশযোগ্য রাশিকে ভেক্টর বলে, এটা হচ্ছে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং।
তোমরা নিজেরা চিন্তা করতে পারো। আমি এভাবে বুঝি যে যে সমস্ত রাশিকে ন্যূনতম দুইটা মান দ্বারা প্রকাশ করতে হয় তাদেরকেই আমরা ভেক্টর ফর্ম দিতে পারি এবং সেই রাশিগুলোকে আমরা ভেক্টর হিসাবে বিশ্লেষণ করতে পারি। যেমন তোমাদের একটা উদাহরণ দেই, ধরো এটা এটা একটা উদাহরণ দেই কিভাবে, যে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, ও বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন এখানে কোন একটা বিন্দু আছে, এই বিন্দুটা কোথায় আছে এটা প্রকাশ করার জন্য আমার ন্যূনতম দুইটা মান লাগবে। একটা হচ্ছে এই বিন্দুটা এরকম, অর্থাৎ বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে, অর্থাৎ এটাকে আমরা বলি এক্স কোঅর্ডিনেট, আর এক্স অক্ষ থেকে কতটুকু দূরে এটাকে বলি আমরা ওয়াই কোঅর্ডিনেট। কাজে বিন্দুটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ এই বিন্দুর পরিচয়টা হলো এক্স ওয়াই। মানে এই মূল বিন্দু থেকে বিন্দুটা কোথায় আছে, আমি যদি এটাকে এখন বলি এখান থেকে এরকম ভাবে একটা অ্যারো চিহ্ন দিয়ে যদি আমি বিন্দুটাকে দেখাই, তাহলে এই অ্যারোর ডিরেকশনে গিয়ে বিন্দুটাকে পেতে হলে আমার এক্স এবং ওয়াই কে জানতে হবে, আদারওয়াইজ আমরা পার্টিকুলারলি এই বিন্দুতে পৌঁছতে পারবো না। তাহলে এইটাকে যদি আমরা বলি ভেক্টর, তাহলে এই আর ভেক্টর কে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট, আর ভেক্টরকে এই এক্স ওয়াই স্থানাঙ্ক রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমরা বললাম আর ভেক্টর, কিন্তু আর ভেক্টর বলাই যথেষ্ট না, এটাকে ডেসক্রাইব করার জন্য আমাকে এরকম দুইটা মানের উপর নির্ভর করতে হয়। তাহলে মান এবং দিক বললে একটা অস্পষ্টতা থেকে যায়, তোমরা মানকে মান মনে করো আর দিককে ভার্চুয়াল সামথিং মনে করো, কিন্তু আসলে মান যেরকম একটা মান, দিকও আসলে সেরকম কোন একটা মান দিয়েই প্রকাশিত হয়। কারণ দিককে যদি কোনো মান দিয়ে প্রকাশ করতে না পারতাম আমরা, তাহলে এইটা ফিজিক্সের অংশ হইতো না। দিক কনসেপ্টটা তখন আমরা ফিজিক্সে আনতে পারতাম না, কারণ ফিজিক্স ডিলস উইথ অল দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস। পদার্থবিজ্ঞান সমস্ত ভৌত রাশি নিয়েই কথা বলে, আর রাশি মানে হচ্ছে যার মান আছে, বুঝতে পারছো? তাহলে জি স্যার। ভেক্টরের দিক যেটা, সেটাও আসলে প্রকৃতপক্ষে একটা মান, এবং এই মান একাধিক যে সমস্ত রাশির ক্ষেত্রে প্রযোজ্য আর কি, মানে একাধিক মান দিয়ে যে রাশিগুলোকে আমার প্রকাশ করতে হয় তাদের ক্ষেত্রেই আমার এই ভেক্টরের চিন্তা আসে আর কি, বুঝতে পারছো? এখন এই জন্য আমরা দেখবা যে বলি অবস্থান ভেক্টর, এটা তোমরা 9-10-এ পড়ে আসছো এই কথাটা, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর অর্থাৎ কোন সমতলে বিন্দুর অবস্থানকে আমরা ভেক্টরের মাধ্যমেই প্রকাশ করতে পারি, ভেক্টর ছাড়া প্রকাশ করতে পারি না। হ্যাঁ, তুমি যদি বলো যে এরকম একটা 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 স্কেল, এরকম একটা স্কেল, এই একটা স্কেলের মধ্যে কোনো একটা পয়েন্ট কোথায় আছে, একটা স্কেলের মধ্যে মনে করো এটা হচ্ছে স্কেলের 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে মনে করো 12 ইঞ্চি একটা স্কেল। তাহলে এখানে স্কেলের প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে মান আছে। তাহলে এই পয়েন্টগুলোর অবস্থানকে যদি আমরা প্রকাশ করি তাহলে একটা মানই যথেষ্ট। এই যে স্কেল থেকে স্কেলার আমরা কথাটা বলি, যে একটা স্কেল যদি আমরা চিন্তা করি তাহলে সেই স্কেলের যে কোনো একটা বিন্দুর জন্য শুধুমাত্র একটা মান উল্লেখ করাই যথেষ্ট। তো এই জন্য স্কেলার বা অধিক রাশি বলতে আমরা যেটা বলি সেটা হলো যে যে সমস্ত রাশিকে একটা মান উল্লেখ করেই প্রকাশ করা যায়, হিসাব নিকাশ করা যায়, সে ধরনের রাশিকে আমরা বলি স্কেলার। আর একটা মান দিয়ে যাদেরকে প্রকাশ করা যায় না, ন্যূনতম দুইটা মান যাদের ক্ষেত্রে লাগবে, তাকে আমরা বলি ভেক্টর। আচ্ছা, একটা এরকম দুইটা মান, তো তুমি এখন প্রশ্ন করতে পারো তাহলে দুইটা মান দিয়ে প্রকাশ করা যায়, তাহলে কি আমি ন্যূনতম বললাম, তার মানে কি ভেক্টরের ক্ষেত্রে দুইটার চেয়ে বেশি মানও প্রযোজ্য? হ্যাঁ, দুইটার চেয়ে বেশি মানও প্রযোজ্য। যেমন আমরা যদি এরকম একটা ত্রিমাত্রা চিন্তা করি, তুমি লক্ষ্য করো এই যে ছবিটা আমি আঁকলাম, এটাকে তুমি কল্পনা করো তোমার ঘরের কোনো একটা কর্নারের সাথে, তোমার ঘরের মেঝেতে কোনো একটা কর্নার, তাই না? এটা দেখতে এরকম লাগতেছে না? ঘরের মেঝেতে কোনো একটা কর্নার, এটা তোমার ঘরের মেঝে, এটা দেয়াল, এটা দেয়াল, এই দুই পাশে দুটা দেয়াল। এখন মনে করো একটা মাছি উঠতেছে, মাছিটা ঘরের দেয়ালের মধ্যে এখানে কোথাও ভাসমান। তাহলে তুমি যদি এই মাছিটার এই পজিশনটা থেকে ঘরের দেয়াল বরাবর এরকম ভাবে
ফ্লোরে একটা লম্ব আঁকো, তাহলে সেই লম্বটা ঘরের ফ্লোরে বা মেঝেতে এই বিন্দুতে ছেদ করলো। এরপর এই লম্বটাকে যদি তুমি আবার ঘরের ওই দেয়ালের সাথে এই কর্নার পর্যন্ত নিয়ে যাও, হ্যাঁ, তাহলে এটা মনে করো এই বিন্দুতে ছেদ করলো। এখন এখান থেকে তুমি সেই অরিজিনে চলে যাও, ঠিক আছে? এখন যদি তুমি চিন্তা করো যে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে এক্স, তারপর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে ওয়াই, তারপর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে জেড, তাহলে এই যে বিন্দুটা, এখন যদি আমরা এই এই মূল বিন্দু আর এই মাছিটা যেখানে অবস্থান করতেছে এই বিন্দু, এই দুইটা বিন্দুকে যদি তুমি যোগ করো, তাহলে এই যে পজিশন ভেক্টর আর, সেই পজিশন ভেক্টর আর কে আমরা রিপ্রেজেন্ট করব এরকম ভাবে, আর হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এখানে দেখো একটা ভেক্টর, কিন্তু তাকে আমরা তিনটা মান দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? তাহলে ভেক্টরের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে ভেক্টরকে একাধিক মান দ্বারা প্রকাশ করতেই হবে। এখন এখানে তিনটা মান, তো তাহলে কোনো একটা পজিশন ভেক্টর 3 ডাইমেনশনালি যদি আমরা চিন্তা করি তাহলে তিনটা মান। এখন আমি যদি এর চেয়ে অতিরিক্ত ডাইমেনশনের কথা চিন্তা করি, তাহলে পজিশনকে অতিরিক্ত আরো মান দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে বিন্দুর অবস্থান, অর্থাৎ আমরা যদি এরকম চিন্তা করি, স্থানে বিন্দুর অবস্থানকে আসলে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলে থাকি। তবে হ্যাঁ, যদি স্থান একমাত্রিক না হয়, স্থান যদি একমাত্রিক না হয়, হ্যাঁ একমাত্রিক স্থান, যেমন তুমি স্থান বলতে যদি তুমি শুধু সরল রেখার কথা বুঝো, যেমন এটা তোমরা জানছো আগে, যেমন শুধু সরল রেখাই যদি আমাদের স্থান হয়, এর বাইরে যদি আর স্থান না থাকতো, তাহলে আমরা স্থানে বিন্দুর অবস্থানকে মাঝখানে কোনো একটা বিন্দু জিরো ধরে ডানে বামে বিন্দুগুলোকে আমরা পজিটিভ বলি, বামের বিন্দুগুলোকে, ডানের বিন্দুগুলোকে পজিটিভ, বামের বিন্দুগুলোকে নেগেটিভ বলি, তখন প্রত্যেকটা বিন্দুর অবস্থানের জন্য একটি মাত্র মানই যথেষ্ট, এবং তখন ওই অবস্থানগুলোকে আর আমাদের ভেক্টর বলতে হবে না, তখন সেগুলোকে আমরা বলি স্কেলার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একমাত্রিক স্থানে বিন্দুর অবস্থান হচ্ছে স্কেলার, কিন্তু একমাত্রিকের পরে দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বা অন্য যে কোনো মাত্রিক স্থানে বিন্দুর অবস্থানকে আমরা আর স্কেলার দিয়ে প্রকাশ করতে পারি না, আমরা সেটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করি। তো এই পর্যন্ত আলোচনা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম ভেক্টর সম্পর্কে একটা ধারণা, যে ভেক্টর মানে তার মান এবং দিক আছে, এবং বাস্তব জগতে এমন কিছু রাশি আছে যাদেরকে আমরা ভেক্টর বানাতে বাধ্য। যেমন অবস্থান ভেক্টরের কথা বললাম, এটা ভেক্টর হতে বাধ্য। যেমন এখন আমরা আরো একটা ভেক্টর নিয়ে আলোচনা করি, বল। কেন বল ভেক্টর হতে বাধ্য? বল কেন ভেক্টর হবে? বল স্কেলার হতে পারবে না কেন? দেখো, বল কেন স্কেলার হতে পারবে না এটা আমরা একটু আলোচনা করতেই পারি। কারণ তুমি অলরেডি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জেনে আসছো, বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, F ইকুয়ালস টু ma, ঠিক আছে? এখন দেখো, ভর বলতে আমরা পদার্থের পরিমাণকে বুঝাই, এবং ভরের মান প্রকাশ করার জন্য পদার্থের পরিমাণের একটা মান বলাই যথেষ্ট। ভরকে আমরা স্কেলার বলি, ভর হচ্ছে স্কেলার। আর ত্বরণ বলতে আমরা বুঝি বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তনের হার হচ্ছে নিশ্চয়ই পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে, আর বেগ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তনের হারকে আমরা এভাবে লিখি v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সময় সাপেক্ষে। তাহলে আমরা আবার জানি সময় হচ্ছে একটা স্কেলার। এরপরে এখানে আমাদের যে দুইটা রাশি আসতেছে ভেলোসিটি, সেই ভেলোসিটিকে আমরা চেক করি। ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে আবার দূরত্ব বাই সময়। তাহলে ভেলোসিটি হলো দূরত্ব বাই সময়, তাহলে ডি বাই টি, তাহলে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এই দূরত্ব বাই সময়টাকে আমরা যখন ত্বরণ বলি, তখন আমরা বলি সরণের পরিবর্তনের হার। এখন সরণ বলতে আমরা বুঝাই একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে তার অবস্থানের পরিবর্তন কতটুকু হলো। তাহলে এই যে বিন্দুর অবস্থানের পরিবর্তন, তাহলে আমরা এতক্ষণ যেটা বলছি যে অবস্থানটা ভেক্টর হতে বাধ্য, তাহলে বিন্দু থেকে বিন্দুতে সরণের পরিমাণ হচ্ছে অবস্থান ভেক্টরের বিয়োগফল। যেমন এটা যদি আমাদের মূল বিন্দু হয়, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যে সরণ হলো, সেই সরণকে কিন্তু আমরা যেটা বলতে পারি এ বিন্দু থেকে, অর্থাৎ সরণ এ বি ইকুয়ালস টু আমরা বলতে পারি এই যে সরণ ও বি মাইনাস সরণ ও এ।
তোমরা চিন্তা করে দেখো, ত্রিভুজ সূত্র 9 10 এ শিখছো। অর্থাৎ সরণ হচ্ছে দুইটা ভেক্টরের পার্থক্য, তার মানে সরণ একটা ভেক্টর। তাহলে সরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ হয়, তাহলে বেগও ডেফিনেটলি একটা ভেক্টর হবে, কারণ সময় হচ্ছে স্কেলার। ঠিক আছে, আবার বেগ যদি ভেক্টর হয়, বেগকে সময় দিয়ে ভাগ করলে সময় যেহেতু স্কেলার, কাজেই বেগ ডিভাইডেড বাই সময় বা বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, সেটাও ডেফিনেটলি একটা ভেক্টর হবে। তাহলে যেহেতু ত্বরণ যেহেতু ভেক্টর, কাজেই ভর এবং ত্বরণের গুণফল বলও অবশ্যই ভেক্টর হবে। এইভাবে করে আরো যত রাশি তোমরা সামনে ভেক্টর হিসাবে পাবা, তোমরা নিজেরাও সেগুলা নিয়ে একটু চিন্তা করে দেখবা যে এই রাশিগুলোকে যদি আমরা স্কেলার ভাবতাম তাহলে কি সমস্যা হতো। হ্যাঁ, তো এই ধরনের আলোচনা আমাদের সামনে আরো আসবে। আমরা ভেক্টর মানে বিভিন্ন ধরনের রাশি জানবো এবং সেগুলো স্কেলার না ভেক্টর জানবো, এবং ওই রাশিগুলো ভেক্টর হওয়ার জরুরত গুলো তখন আমরা আরো বুঝতে পারবো। তো নবম দশম শ্রেণীতে তোমরা ভেক্টর সম্পর্কে যা পড়ে আসছো, সেখানে ভেক্টরের কতগুলো ডেফিনেশন ছিল। আচ্ছা, ডেফিনেশনের মধ্যে প্রথম একটা ডেফিনেশন আমরা বলি, যেমন সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর কাকে বলে? সমান ভেক্টর মানে হচ্ছে, মনে করো এ ভেক্টরকে যদি আমরা এরকম একটা রেখা দিয়ে প্রকাশ করি, বি ভেক্টরকেও যদি আমরা এরকম আরেকটা রেখা দিয়ে প্রকাশ করি, তো দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত হচ্ছে ভেক্টর দুইটার দিক এবং মান সেম হবে। দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য শর্ত হচ্ছে তাদের দিক সমান দিক, মান সমান মান। এই যে কথাটা আমরা বললাম, দিক সমান দিক মানে হচ্ছে যে কোনো একটা রেফারেন্সে একটা ভেক্টরের দিক, যেমন আমি যদি এরকম একটা রেফারেন্স লাইন চিন্তা করি, তাহলে সেখানে কোনো একটা ভেক্টর এইরকম এই দিকে, আবার আরেকটা ভেক্টর এদিকে, তাহলে আমরা দেখতেছি যে দুইটা ভেক্টরই আমাদের রেফারেন্স লাইনের সাথে দুইটা ভেক্টরই সেম অ্যাঙ্গেল তৈরি করলো। যে এই কোণটা আর এই কোণটা কিন্তু সেম, এই থেটা সেম। তাহলে এই যে সেম অ্যাঙ্গেল তৈরি করা, এটাকে আমরা বলতেছি দিক সমান দিক। তাহলে কোন একটা রেফারেন্সের সাথে দুইটা ভেক্টর যদি সেম অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে ডেফিনেটলি তারা কি হবে? তারা সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে দুইটা ভেক্টর সমান হবে যদি তারা সমান্তরাল হয়। ঠিক আছে, আর এখানে লক্ষ্য করো, সমান্তরাল কিন্তু তাদের মধ্যবর্তী ডিস্টেন্স অনেক কমও হতে পারে, অনেক বেশিও হতে পারে। তাহলে ডিস্টেন্স কম বেশিটা আসলে বিষয় না, আবার একটা আরেকটার উপর উপরিপাতিত হতে পারে। ঠিক আছে, তাহলে সমান্তরালের ক্ষেত্রে উপরিপাতিত হতে পারবে না এমন কোনো কথা নেই। দুটো যদি উপরিপাতিত হয় তাহলে তারা এমনিতেই সমান্তরাল হয়ে যায়। আর উপরিপাতিত না হইলে যদি সব সময় তাদের দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব, অর্থাৎ ন্যূনতম দূরত্ব যদি সব ক্ষেত্রে সমান হয়, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান হয়, তো আমরা এটাকে সমান্তরাল বলি। বা কখনো দুই দিকে বর্ধিত করলে মিলিত হবে না, এরকম যদি হয়, তখন সেটাকে আমরা সমান্তরাল ভেক্টর বলি। তো দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে, এবং যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, এটাকে আমরা বলি দুইটা ভেক্টরের যদি মান সমান হয়, তখন আমরা সেটাকে বলি সমান ভেক্টর। তো এই হলো আমাদের সমান ভেক্টরের ডেফিনেশন। এরপরে ভেক্টরের ক্ষেত্রে আরেকটা আলোচনা করতে পারবো, সমান ভেক্টর কাকে বলে বুঝলাম। বিপরীত ভেক্টর। সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর জিনিসটা কি? বিপরীত ভেক্টর মানে হচ্ছে যে যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর, ভেক্টরের মানকে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি দুইটা ভেক্টর হয়, এবং যদি আমরা দেখি যে পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান সমান, দুইটা ভেক্টরের মান সমান, কিন্তু দিক বিপরীত, দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত। এই দিক বিপরীত বলতে আমরা আসলে কি বুঝি? যে একটা ভেক্টরের দিক যদি
এদিকে হয়, একটা ভেক্টরের দিক যদি এদিকে হয়, তাহলে আরেকটা ভেক্টরের দিক হবে বিপরীত দিকে, বিপরীত দিকে। তাহলে এই ধরনের ভেক্টরকে আমরা বলবো পরস্পর বিপরীত ভেক্টর। আচ্ছা, তাহলে দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত হলে তাদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি যে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান হয়, তাহলে দুইটা সমান ভেক্টরকে যদি আমরা যোগ করি, দ্যাট ইজ পি ভেক্টর প্লাস পি ভেক্টর ইকুয়ালস টু হয় টুয়াইস পি ভেক্টর। কিন্তু যদি পি এবং কিউ ভেক্টর যদি পরস্পর বিপরীত ভেক্টর হয়, তাহলে একটা ভেক্টরের মান যদি এতটুকু হয় আর তার সাথে যদি আমি যোগ করি আরেকটা ভেক্টর যার মান সমান কিন্তু দিক বিপরীত, তাহলে আমি একই দিকে যতদূর যাব বিপরীত দিকে ঠিক ততদূর পর্যন্ত যদি আমি চলে আসি, তাহলে আমি যে অবস্থানে থাকব সেই অবস্থানটা আগের অবস্থান, অর্থাৎ এখানে মানটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ যদি পি এবং কিউ, তাহলে আমরা এরকম লিখতে পারবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর যদি পরস্পর বিপরীত ভেক্টর হয়, এভাবে লিখি, পি ভেক্টর এবং কিউ ভেক্টর বিপরীত ভেক্টর হলে, পি ভেক্টর কিউ ভেক্টর বিপরীত ভেক্টর হলে, তাহলে আমরা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা এমন একটা ভেক্টর পাবো যেই ভেক্টরের মান হবে শূন্য। আচ্ছা, কোনো ভেক্টরের যদি মান শূন্য হয়, তাহলে তার দিক যাই হোক না কেন আমরা সেই ভেক্টরটাকে আমরা বলবো জিরো ভেক্টর। এবং তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো, ভেক্টরের যদি কোনো মান না থাকে, তাহলে দিকের যে দিক থাকলো বা না থাকলো তাতে আসলে ম্যাটার করে না, বাট আমরা তারপরেও বলবো ম্যাটার করে। ম্যাটার করে কেন? কারণ আমরা দিক আছে কিন্তু মান শূন্য, এরকম জিনিসকে আমরা এরকম ভাবে লিখবো জিরো ভেক্টর। কিন্তু দিক নাই মান শূন্য, সেখানে আমরা জিরো সাইন দিব না। যেমন যদি আমরা দুইটা বিপরীত ভেক্টরকে যোগ করি, তাহলে সেটার মানে সেটার যোগফলকে আমরা জিরো দিয়ে এরকম ভাবে আমরা একটা ভেক্টর চিহ্ন দিব। এটা হচ্ছে জিরো ভেক্টর। জিরোর দুইটা ফর্ম, একটা হচ্ছে জিরো ভেক্টর আর একটা হচ্ছে জিরো স্কেলার। এটা হচ্ছে স্কেলার জিরো। তো দুইটা বিপরীত ভেক্টরকে যোগ করলাম, পি এবং কিউ যদি বিপরীত ভেক্টর হয়, তোমাদের যদি এরকম এমসিকিউ কোশ্চেন থাকে, তাহলে তোমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু জিরো। এখানে কন্ডিশন হচ্ছে পি এবং কিউ বিপরীত ভেক্টর। এই জিরো অনেক সময় স্কেলার ফর্মে লেখা থাকে, এটাকে ভেক্টর ফর্মে লিখাইতে হলে লিখলে অনেক সময় জিরোকে এরকম বোল্ড করে দেওয়া থাকে, কিংবা উপরে এরকম ভেক্টর সাইন দিতে হবে। তো তোমরা এটা মনে রাখবা যে পি এবং কিউ যদি পরস্পর বিপরীত ভেক্টর হয়, তাহলে আমরা এদের যোগফলকে জিরো না বলে বলবো জিরো ভেক্টর। তো জিরো ভেক্টর, তাহলে আমরা আরেকটা নতুন কনসেপ্ট পেলাম। নতুন কনসেপ্ট না, হয়তো তোমরা এটা জিরো ভেক্টর সম্পর্কে তোমাদের 9-10 এ পড়ানো হয়েছে। জিরো ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের মান শূন্য। আর দিক শূন্য কথাটা না, দিক থাকবে, ভেক্টরের দিক থাকবে। যেহেতু আমি বলছি ভেক্টর, তাহলে সেটার দিক থাকবে কিন্তু সেই ভেক্টরের মান হবে হচ্ছে শূন্য। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর সম্পর্কে আলোচনা। এরপরে ভেক্টরের সম্পর্কে আরো কিছু ভেক্টর আছে, যেমন মানে এই ডেফিনেশন গুলা তোমরা দেখবা যে তোমাদের উচ্চ মাধ্যমিক বইতে নানান রকমের ভেক্টর সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি কিছু যেগুলো আমাদের প্রাসঙ্গিক হবে বা যেগুলা না জানলে আমরা অনেক কিছু বুঝবো না, সেগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করি। যেমন একটা ভেক্টর, এটাকে বলছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর কাকে বলে? লক্ষ্য করো, আমি যে এই বোর্ডের মধ্যে লিখতেছি, আমার যেই পেন বা পেনের যে পিকচার তোমরা দেখতে পাচ্ছ, সেটা সবসময় বোর্ডের মধ্যেই আছে। এটাকে আমরা চিন্তা করতেছি, এগুলো সবসময় বোর্ডের সমতলে আছে। তাহলে ব্যাপারটা হলো এরকম, যে ভেক্টর গুলোকে কোনো একটা নির্দিষ্ট সমতলে কল্পনা করি, যে ভেক্টরের অবস্থান কোনো একটা নির্দিষ্ট সমতলে হয়, আমরা তাদেরকে বলি সমতলীয় ভেক্টর। যেমন একটা টেবিলের উপরে কিছু পিঁপড়া চলাফেরা করতেছে, এই পিঁপড়ার চলাফেরার গতিকে আমরা সমতলীয় ভেক্টরের উদাহরণ চিন্তা করতে পারি। কিন্তু টেবিলে ফল রাখা আছে, কিন্তু সেই ফলের উপর মাছি উড়াউড়ি করতেছে।
তো মাছির যে গতি বা মাছির যে সরণ বা মাছির যে বেগ, সেটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, তখন আমরা দেখব যে সেটা আর সমতলীয় থাকবে না, একটা সমতলে থাকবে না, তখন সেটা অসমতলীয় ভেক্টরে পরিণত হবে। তাহলে সমতলীয় ভেক্টর এবং অসমতলীয় ভেক্টর ব্যাপারটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম, যে যে ভেক্টরগুলো একই সমতলে থাকে সেগুলোকে আমরা বলি সমতলীয় ভেক্টর, আর একই সমতলে না থাকলে সেগুলোকে আমরা অসমতলীয় ভেক্টর বলি। এবং অসমতলীয় ভেক্টরকে বুঝবার জন্য আমার এরকম ত্রিমাত্রিক ভেক্টরকে বুঝতে হয়। ত্রিমাত্রিক ভেক্টর দিয়ে আমরা অসমতলীয় ভেক্টরকে প্রকাশ করি, যে ভেক্টরের তিনটা ডিরেকশন থাকবে, তিনটা তলে, ভিন্ন ভিন্ন তলে যে ভেক্টরের দিক থাকবে সেগুলোকে আমরা অসমতলীয় ভেক্টর বলি। আচ্ছা, তারপর আর ভেক্টরের আরো কিছু টাইপ আছে, জিরো ভেক্টর, সমতলীয় ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর। অবস্থান ভেক্টর কি এটা তোমাদেরকে বলছি। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর হচ্ছে যে ভেক্টরের সাহায্যে বিন্দুর অবস্থানকে প্রকাশ করা যায়। আচ্ছা, মোটামুটি আরো যে ভেক্টরের টাইপ গুলো আছে এগুলো ডেফিনেশন পড়লে তোমরা আশা করি বুঝতে পারবা। তা আমি এখন ভেক্টর সম্পর্কিত একটা নতুন জিনিস বলা যায়, যেটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আলাদা করে একটু শেখানো হবে। 9-10-এ কিছুটা ধারণা দেওয়া হয়েছিল তোমাদেরকে এই সম্পর্কে। ভেক্টরের সম্পর্কে একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। আচ্ছা, তার আগে বলে রাখি, তোমরা তোমাদের এসএসসি পর্যায়ের জ্ঞান থেকে ভেক্টরের ত্রিভুজ সূত্র তোমরা অলরেডি জানো। তো এই জন্য ত্রিভুজ সূত্র তোমরা জানো বলে আমি ত্রিভুজ সূত্রের আলোচনা না করে সরাসরি সামান্তরিক সূত্রে আসছি। তো এই সামান্তরিক সূত্র জিনিসটা আসলে কি? সামান্তরিক সূত্র জিনিসটা বলার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো হ্যাঁ, সামান্তরিক সূত্র জানার জন্য আসলে এই জিনিসটা জানা দরকার, সেটা হচ্ছে সমবিন্দু ভেক্টর। এই সমবিন্দু ভেক্টর জিনিসটা জানার দরকার, অর্থাৎ যে ভেক্টরগুলো কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে ক্রিয়া করে, এই ধরনের ভেক্টরকে আমরা বলি সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টর মানে হলো যে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তখন এদেরকে আমরা সমবিন্দু ভেক্টর বলতে পারবো না, কারণ এই দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়ারত না। যেমন মনে করো টেবিলের উপর বই রাখা আছে, এই বইয়ের ওজন আর এই বইয়ের ওজন, এটা সমবিন্দু ভেক্টর না, এদেরকে আমরা সমবিন্দু ভেক্টর বলবো না। হ্যাঁ, কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আমরা এটা কি বলতে পারি, যে ধরো সমবিন্দু ভেক্টরের উদাহরণটা কিভাবে দেওয়া যায়। আচ্ছা, একটু কি করি, যে হ্যাঁ, যেমন ধরো একটা দেয়াল, একটা দেয়ালের মধ্যে এরকম কোন একটা ব্লককে আমরা এভাবে ঠেলে রাখলাম, একটা ব্লককে এভাবে ঠেলে রাখলাম, ব্লকটা দেয়ালের মধ্যে আটকে আছে। তো আমি যে ফোর্স প্রয়োগ করলাম আর একটা ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে এই ব্লকটার ওজন ডাব্লিউ, তাহলে আমার এই প্রদত্ত ফোর্সটা আর ডাব্লিউটা এই বিন্দুতে ছেদ করলো। অর্থাৎ আমি যে চাপ প্রয়োগ করে দেয়ালের মধ্যে ব্লকটাকে আটকে রাখলাম, যে বল প্রয়োগ করে দেয়ালের মধ্যে ব্লকটাকে আটকে রাখলাম, এই বলটা আর এই ব্লকের ওজন তারা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে ছেদ করলো, তখন এই দুইটা ভেক্টরকে আমরা সমবিন্দু ভেক্টর বলতে পারি। তো এরকম আরো একাধিক বল দিয়ে একটা বিন্দু দিয়ে যাবে এরকম প্রেক্ষাপট তৈরি করে ওই প্রত্যেকটা বলকে আমরা এক একটা সমবিন্দু ভেক্টর বলতে পারি। তো সামান্তরিক সূত্রটা আসলে আমাদের দুইটা সমবিন্দু ভেক্টরের জন্য প্রযোজ্য, তাই আমি এই সমবিন্দু ভেক্টরের ডেফিনেশনটা আগে তোমাদেরকে বলে নিলাম। এখন আমরা সামান্তরিক সূত্রে যাই। সামান্তরিক সূত্রটা হচ্ছে যে যদি দুইটা সামান্তরিক ভেক্টর, দুইটা সমবিন্দু ভেক্টর এরকম হয়, যে আমি প্রথম একটা সামান্তরিক আঁকি, এটা একটা সামান্তরিক, সামান্তরিক এ বি সি ডি। ধরা যাক এবিসিডি একটি সামান্তরিক, যেই সামান্তরিকের এ বি বাহু দ্বারা
কোন একটা ভেক্টর পি কে প্রকাশ করা হলো মানে এবং দিকে একই অনুপাতে। এই কথাটার একটা অর্থ আছে, মানে দিকে একই অনুপাতে, মানে এ বি দ্বারা পি ভেক্টরকে মানে দিকে পি এবং কিউ ভেক্টরকে, মানে এই একই অনুপাতের কথাটা দুইটার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আমি যদি দুইটা ভেক্টরের কথা বলি তাহলে একই অনুপাতে, তার মানে এই একই অনুপাত কথাটার মিনিংটা একটু বোঝার প্রয়োজন আছে। এ বি রেখা দ্বারা এবং এডি রেখা দ্বারা যথাক্রমে পি এবং কিউ ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করা হলো একই অনুপাতে। এই একই অনুপাতে কথাটার অর্থটা কি? কথাটার অর্থটা হচ্ছে, আমি বলছি এ বি দ্বারা পি কে মানে প্রকাশ করা হয়েছে, এডি দ্বারা কিউ কে দিকে প্রকাশ করা হয়েছে, কিন্তু একই অনুপাতে কথাটার অর্থ হচ্ছে যে ধরা যাক এ বি যদি 2 3 4 5 6 7, তার মানে যেই স্কেলে আমি এ বি কে 7 বললাম, এডি কে আমাকে ওই একই স্কেলে মাপতে হবে। মানে এখানে স্কেল লেন্থটা ডিফারেন্ট হইতে পারবে না, ঠিক আছে? এই জিনিসটা তোমরা খেয়াল করবা যে মানে দিকে একই অনুপাতে মানে হচ্ছে সামান্তরিক সূত্রের ক্ষেত্রে এ বি রেখাকে বা পি ভেক্টরকে যেই স্কেলে আমরা রিপ্রেজেন্ট করব, কিউ ভেক্টরকেও আমাদের ওই একই স্কেলে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এই কথাটার গুরুত্ব হচ্ছে যে এখানে যে লেংথে আমি ইউনিটকে নিলাম, এখানেও সেই একই লেংথে ইউনিট গুলাকে নিব। এভাবে নিলে আমার কিউ ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে হলো 6, 1 2 3 4 5 6। তাহলে আমরা যদি বলি যে পি ভেক্টর, মনে করো পি ভেক্টর হচ্ছে একটা বল, একটা ফোর্স, যেই বলের মানকে যদি আমরা বলি 7 নিউটন, তাহলে কিউ ভেক্টর হচ্ছে আরেকটা বল, যে বলের মান আমরা বলবো 6 নিউটন, এবং এখানে যে কোণটা আছে সেই কোণটাই হচ্ছে দুইটা বলের মধ্যবর্তী কোণ, যেই কোণে দুইটা বল পরস্পর ক্রিয়া করবে। এখন এটা যেরকম আমরা বলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেরকম যে কোনো ভেক্টরের ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করতে পারি। এবং কিরকম ভাবে ব্যবহার করতে পারি, যেমন ধরো এরকম একটা এক্সাম্পল যদি চিন্তা করি, একটা নৌকা নদীতে চলতেছে, তো এখন এইভাবে নদীর স্রোত নৌকাটাকে প্রবাহিত করতে চায়। এখন নৌকার মধ্যে এরকম ভাবে কোন একটা পাল তোলা আছে, এরকম ভাবে একটা পাল তোলা আছে নৌকার মধ্যে, তো এইভাবে করে বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে এইভাবে করে বাতাস প্রবাহিত হচ্ছে, তাহলে পালের উপর নৌকার মধ্যে যে বাতাস প্রবাহিত হবে, সেই বাতাসের কারণে নৌকার একটা বেগ থাকবে এদিকে। তাহলে এই যে নৌকার উপর স্রোতের বেগ আর এই যে বাতাসের বেগ, এই দুইটা বেগ কিন্তু একটা সমবিন্দু ভেক্টর, এবং এই দুইটা ভেক্টর নৌকার উপর একই সাথে ক্রিয়া করতেছে, সেক্ষেত্রে নৌকার বেগ কত হবে এইটা আমরা এই সামান্তরিক সূত্র দিয়ে বের করতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। তো এখন আমরা সামান্তরিক সূত্রটা সম্পর্কে, এটা হচ্ছে সামান্তরিক সূত্রের বাস্তবিকভাবে সামান্তরিক সূত্রকে আমরা কিভাবে কোন ক্ষেত্রে ব্যবহার করব এটা বোঝার জন্য আমি এই কথাগুলো বললাম। এখন আমরা সামান্তরিক সূত্রের স্টেটমেন্টটা বলি, যে সামান্তরিক সূত্রের স্টেটমেন্টটা কি। যদি এ বি সি ডি একটা সামান্তরিক হয়, তাহলে এই সামান্তরিকের এ বি বাহু দিয়ে যদি একটা ভেক্টরকে প্রকাশ করা হয় এবং এডি বাহু দিয়ে যদি আরেকটা ভেক্টরকে প্রকাশ করা হয়, তাহলে ওই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর হবে এই সামান্তরিকের এ বিন্দুগামী কর্ণ দ্বারা যে ভেক্টর প্রকাশিত হবে সেই ভেক্টরটি একই অনুপাতে। এই একই অনুপাতে কথাটা আমি আবার কেন বলতেছি, কারণ হচ্ছে যে আমরা এরকম ভাবে একটা সামান্তরিকে, এই সামান্তরিকটাকে যদি স্কেলিং করি, ধরো একটা সামান্তরিক দেখা গেল যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এ বি ভেক্টর, পি ভেক্টর এবং কিউ ভেক্টর। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে কোনো একটা পার্টিকুলার স্কেলে আমরা যত সংখ্যায় পাবো, তখন সেই পার্টিকুলার স্কেলে অর্থাৎ ওই একই ইউনিটে যদি এই কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা মাপতে যাই, তাহলে ওই কর্ণের দৈর্ঘ্য মেপে আমরা যে মানটা পাবো ওই ইউনিটে, সেই মানটা দিয়ে ওই
দুই ভেক্টরের লব্ধি ভেক্টরকে প্রকাশ করতে পারবো। এই লব্ধি ভেক্টর, এই কথাটা যদি তোমাদের কাছে একটু নতুন মনে হয়, লব্ধি ভেক্টর বলতে আমরা বোঝাই যে একাধিক ভেক্টর যদি ক্রিয়াশীল থাকে তাহলে সেই একাধিক ভেক্টরের সম্মিলিত ক্রিয়াকে যদি কোনো একটি নির্দিষ্ট ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে সেটাকে লব্ধি ভেক্টর বলা হয়। যেমন এখানে পি এবং কিউ দুটো ভেক্টর, এই দুই ভেক্টরের লব্ধি ভেক্টর বলতে আমরা যদি আমরা এটাকে আর ভেক্টর বলি তাহলে এই আর ভেক্টরটাকে আমরা লব্ধি ভেক্টর বলবো, কারণ এই দুইটা ভেক্টর সম্মিলিতভাবে যে প্রভাব ফেলবে বা যে ইফেক্ট এই দুইটা ভেক্টরের সম্মিলিত, সেই ভেক্টরের সেই ইফেক্টটা হচ্ছে এই লব্ধি ভেক্টর আর এর। তো এখন এই লব্ধি ভেক্টর আর হবে হচ্ছে সামান্তরিকের কর্ণ। তো এই হচ্ছে আমাদের ভেক্টর সম্পর্কিত সামান্তরিক সূত্র। এখন আমরা এই সামান্তরিক সূত্রে লব্ধি ভেক্টর আর এর মান আমরা কিভাবে বের করব, এই জিনিসটা আজকে আমরা বের করার চেষ্টা করি, যে দেখি এটাকে কিভাবে বের করা যায়। আচ্ছা, আমরা যেহেতু এটা একটা সামান্তরিক, আমরা সামান্তরিকের এই বাহুকে যদি বর্ধিত করি তাহলে এই সি বিন্দু থেকে আমরা এখানে যদি আমরা এখানে একটা লম্ব আঁকি, এরপর আমরা এই কোণগুলোকে একটু চিহ্নিত করি, যে ধরা যাক এই সামান্তরিকের দুই বাহু বরাবর ক্রিয়ারত পি এবং কিউ ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, অর্থাৎ পি এবং কিউ ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, যেটা সামান্তরিকের কোণ, এবং সামান্তরিকের সূত্র অনুসারে পি এবং কিউ ভেক্টরের লব্ধি আর এসি দ্বারা প্রকাশিত হবে, অর্থাৎ সামান্তরিকের কর্ণ সি দ্বারা এসি দ্বারা প্রকাশিত হবে। তাহলে এই আর এর সাথে আমাদের প্রথম ভেক্টর পি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে পি এবং কিউ এর মাধ্যমে আর কে জানা, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সি বিন্দু থেকে এবি ভেক্টরের যে রেখা, সেই রেখার উপর আমরা লম্ব আঁকলাম সিডি। তাহলে দেখো যে আমরা যেটা বলতে পারি সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এসি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন এসি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এডি কে আমরা বলতে পারবো এবি প্লাস বিডি, তাহলে এবি প্লাস বিডি হোল স্কয়ার, আর সিডি স্কয়ার লিখলাম। এখন আমরা একটু লক্ষ্য করি, যদি এই কোণটা আলফা হয় তাহলে এডি এবং বিসি সমান্তরাল বলে এই কোণটা আলফা হওয়ার জন্য এই বি কোণটাকেও আমরা আলফা কোণ বলতে পারি। তাহলে বি কোণটা যদি আলফা কোণ হয়, আবার আমরা বলছি যে এই পুরো সামান্তরিকের এই বাহু দ্বারা আমরা পি ভেক্টরকে আর এই বাহু দ্বারা কিউ ভেক্টরকে প্রকাশ করলাম। তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে বিসি বাহুটার কে আমরা কিউ ভেক্টরের মান বলতে পারি, ঠিক একইভাবে সিডি বাহুটাকে কিন্তু আমরা পি ভেক্টরের মান বলতে পারি। আর এদিকে যদি দিক দেখাই তাহলে এটাকেও আমরা পি ভেক্টর বলতে পারি, কারণ দুটো ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা সমান এবং সমান্তরাল বাহুর দ্বারা প্রকাশ করি, কাজে এটাকে পি ভেক্টর, এটাকে আবার কিউ ভেক্টর বলা যায়। তো যাই হোক, আমাদের এখানে কিউ ভেক্টরের মানটা মানে বিসি এর দৈর্ঘ্যটা দরকার, তো আমরা এটা হচ্ছে বিসি। এখন দেখো আমরা যেটা লিখতে পারি, যে আমরা এখানে এই কাজ করি, যে আমরা যদি সিবিডি ত্রিভুজটা বিবেচনা করি, ত্রিভুজ সিবিডি, তাহলে সিবিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে বিডি ডিভাইডেড বাই বিসি ইকুয়ালস টু হচ্ছে কজ আলফা। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে বিডি ইকুয়ালস টু বিসি কজ আলফা, বিডি ইকুয়ালস টু হলো আমাদের বিসি কজ আলফা। তোমরা এর চেয়ে কঠিন ত্রিকোণমিতিক সম্পর্ক করে আসছো, তাহলে বিডি ইকুয়ালস টু আমরা বলতে পারি বিডি ইকুয়ালস টু বিসি কে আমরা তাহলে কিউ লিখতে পারি কিউ কজ আলফা। ঠিক একইভাবে সিডি বাই বিসি ইকুয়ালস টু সাইন আলফা বলে আমরা সিডি কে বলতে পারবো কিউ সাইন আলফা। তাহলে সিডি আর বিডি এর মান যদি আমরা এখানে বসাই
তাহলে আমরা এসি স্কোয়ার, যেটাকে আমরা বলছি লব্ধি আর, যেটাকে আমরা বললাম আর স্কোয়ার, ইকুয়ালস টু এডি স্কোয়ারের জায়গায় এবি প্লাস বিডি, এবি কে আমরা পি বলতে পারি, তাহলে পি প্লাস বিডি হচ্ছে কিউ কজ আলফা হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মানে হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে পি স্কোয়ার পাবো আমরা, আর এখান থেকে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি আমরা ভাঙাই, তাহলে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা আর এখান থেকে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তাহলে কিউ স্কোয়ার কমন নিলে আমরা পাবো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস এখান থেকে এটাকে 2ab এর জায়গায় আমরা পাবো 2pq cos আলফা। তাহলে আমরা এখান থেকে আমরা একটু এই পাশে লিখি, আমরা যেটা পেলাম যে r স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস, কারণ cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়ালস টু 1 প্লাস 2pq cos আলফা। তো এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা দুইটা ভেক্টরের লব্ধি বের করতে পারবো যদি দুইটা ভেক্টর পরস্পর কোনো একটা নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল থাকে, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর ইকুয়ালস টু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো এটা হচ্ছে লব্ধি, অর্থাৎ দুইটা ভেক্টরের লব্ধি এরকম হবে। যেমন একটা উদাহরণ বলি, যে যদি এভাবে দুইটা বল ক্রিয়াশীল থাকে, একটা বল যদি হয় 10 নিউটন আর একটা বল যদি হয় 5 নিউটন, আর এই কোণটা যদি হয় 45 ডিগ্রি, এখন যদি বলা হয় যে এই দুইটা বল একসাথে ক্রিয়া করলে এই বলটার লব্ধি বল কত হবে, তো আমরা সহজেই এই লব্ধি বলটাকে বের করতে পারবো। লব্ধি বল এখানে আমরা ফোর্স যেহেতু এফ দিয়ে লিখি, এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তার মানে 2 ইন্টু 10 ইন্টু 5 cos 45 ডিগ্রি, এখানে সবগুলো মান যদি আমরা বসাই তাহলে এখান থেকে আমরা এফ এর একটা মান পাবো 100 প্লাস 25 125 প্লাস 10 10 100 cos 45 ডিগ্রি, তার মানে cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2, তার মানে 100/√2। এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা বলের মানটা পেয়ে যাব। তাহলে এইভাবে একাধিক বল, দুটি বল যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল হয়, সেটা দুটি বলের ক্ষেত্রে না, দুটি বেগ যদি কোনো একটা বস্তুর উপর যুগপৎ ক্রিয়াশীল হয়, কিংবা দুটি ত্বরণ যদি কোনো একটা বস্তুর উপর যুগপৎ ক্রিয়াশীল হয়, তাহলে সেক্ষেত্রে লব্ধি ত্বরণ, লব্ধি বেগ, লব্ধি বল ইত্যাদি বের করার ক্ষেত্রে আমরা এই ভেক্টরের সামান্তরিক সূত্র এবং এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করতে পারবো, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, যেখানে pq হচ্ছে দুটো ভেক্টর আর কিউ আলফা হচ্ছে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন আমরা যেটা বলছি যে ভেক্টর মানে হচ্ছে তার মান থাকবে এবং একই সঙ্গে তার দিকও থাকবে। তাহলে এই যে আমরা বললাম যে লব্ধি ভেক্টরকে আমরা এইভাবে বের করতে পারি সামান্তরিকের কর্ণ দ্বারা, তাহলে লব্ধি ভেক্টরের যে দিকটা সেটা আমরা কিভাবে বের করব, যে আমরা বললাম যে এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে পি এবং কিউ ভেক্টরকে বাহু ধরে আমরা যে সামান্তরিকটা আঁকবো সেই সামান্তরিকের কর্ণ দিয়ে আমরা লব্ধি ভেক্টরকে প্রকাশ করি। তাহলে পি ভেক্টরের সাথে এই কর্ণের মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে থেটার মানটা কত হবে সেটাও আমরা আসলে বের করে ফেলতে পারবো, সেটা আমরা এখন একটু বের করি। আচ্ছা, এখানে আগের চিত্রে মনে হয় আমি একটা ভুল করে ফেলছি, এবিসিডি, তো এখানে ডি বিন্দুটাকে আরেকবার লিখে ফেলছি, এটা আসলে ধরে নাও এটা ডি প্রাইম, এটা ডি বিন্দুটা আরেকবার লিখে ফেলছি। তো আচ্ছা, এইটাকে ডি প্রাইম না ধরে বরং আমরা মনে করি যে আমাদের এইটাই ডি প্রাইম, যেহেতু এখানে লিখে ফেলছি এটা ডি প্রাইম আর এটা হচ্ছে ডি, এ বি সি ডি প্রাইম। তো যাই হোক,
আমরা পরে, তাহলে এখন যদি এখানে আমরা লম্ব আঁকি, সি বিন্দু থেকে এখানে যদি লম্ব আঁকি তাহলে এখন আর সেই ভুল করব না। এই লম্বটা হচ্ছে সিই। তাহলে এই সিই লম্ব আঁকলে পরে আমাদের সুবিধা হলো আমরা একটা সমকোণী ত্রিভুজ পেলাম। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা tan থিটা, দ্যাট ইজ এই কোণটা, পি ভেক্টরের সাথে লব্ধি ভেক্টর আর এর মধ্যবর্তী কোণ, tan থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে সিই আর ভূমি হচ্ছে এই। তাহলে আবার সিই কে আমরা আগেই বলছি যে এটা যদি কিউ হয় তাহলে সিই কে আমরা বলতে পারি কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। আর এই হচ্ছে কিউ কজ আলফা, কিউ কজ আলফাটা পরে লিখি। এই হচ্ছে এবি প্লাস বিই, তাহলে এবিটা হচ্ছে পি আর বিটা হচ্ছে কিউ কজ আলফা। তাহলে এখান থেকে tan থিটা ইকুয়ালস টু আমরা পেলাম কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা আর ভেক্টরের দিকটাকে বের করতে পারবো। যে যদি বলা হয় যে এভাবে নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে আর স্রোতের সাথে এভাবে 60 ডিগ্রি কোণে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে বাতাস নৌকাকে আরেকটা নির্দিষ্ট বেগে ঠেলতেছে, তাহলে স্রোতের বেগ যদি আমরা মনে করি 10 মাইল পার আওয়ার, আর আরেকটা বেগ যেটা বাতাসের বেগ সেটা যদি 6 মাইল পার আওয়ার হয় স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে, তাহলে নৌকাটা কোন দিকে প্রবাহিত হবে, নৌকাটা কোন দিকে বাহিত হবে, কোন দিকে যাবে? তাহলে আমরা বলতেছি যে এখানে দুইটা ভেক্টর একসাথে ক্রিয়া করবে, কাজেই লব্ধি। তাহলে এই লব্ধি বের করার জন্য আমরা তখন যেটা করব সেটা হচ্ছে যে লব্ধি বেগকে যদি আমরা বলি ভি, তাহলে ভি ইকুয়ালস টু স্কয়ার রুট অফ 10 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লব্ধি বেগের মান বের করে ফেলতে পারবো 100 প্লাস 36 প্লাস 20 ইন্টু 6 120 ইন্টু cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে এখানে হবে আবার আরেকটা 60। তার মানে হচ্ছে স্কয়ার রুট অফ 196 স্কয়ার রুট অফ 196 কত হয়? 196, আচ্ছা যাই হোক, স্কয়ার রুট অফ 196 যা হয় আমরা সেটাই বলবো বেগ। এরপর এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা। এখন আমরা যদি জানতে চাই যে নৌকাটা আড়াআড়ি ভাবে যাবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণে যাবে, তখন সেটা বের করার জন্য আমরা বের করব tan থিটা ইকুয়ালস টু ওই যে আমাদের কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো আমরা এখানে মানগুলো বসাই দিই। এখানে আমাদের কিউ ছিল হলো 6, তাহলে 6 sin alpha that is sin 60 degree divided by p plus q cos alpha that is 10 plus 6 cos 60 degree। তাহলে এখান থেকে যে আমরা একটা মান পাবো সেই মানটা হচ্ছে cos 60 degree হচ্ছে হাফ 10 plus 6 into half মানে 3, that is এখানে 13 হবে। আর 6 sin 60 degree মানে হচ্ছে 6 root over 3 by 2, that is এখানে 3, তার মানে 3 root over 3 by 13। তাহলে এখান থেকে আমরা থিটার কোনো একটা মান নিশ্চয়ই পেয়ে যাব, ক্যালকুলেটরে চেক করতে হবে। তাহলে এই যে থিটার মানটা, সেই থিটার মানটা ইন্ডিকেট করে আমি বলবো যে নৌকাটি এই 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 রুট ওভার 196 বেগে, হ্যাঁ, এই কোণে, দ্যাট ইজ এখান থেকে থিটা ইকুয়ালস টু আমরা এভাবে করে লিখি tan ইনভার্স 3 রুট ওভার 3 ডিভাইডেড বাই 13, এত কোণে বাহিত মানে নৌকাটি গতিশীল হবে বা নৌকাটি যাবে। তো এই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র, এবং সামান্তরিক সূত্রের একটা বাস্তব এক্সাম্পল আমরা দিলাম। তো সামান্তরিক সূত্রের আরো কিছু স্পেশাল ব্যাপার আছে, সেই স্পেশাল ব্যাপারগুলো নিয়ে একটু আজকে আলোচনা করে আমি সামান্তরিক সূত্রতেই আজকে শেষ করব। আগামী ক্লাসে আমরা ভেক্টরের আরো অন্যান্য টপিকে যাব। যেমন আমরা এখন শুধু ছবি না এঁকে সামান্তরিক সূত্রটা আমরা লিখি। সামান্তরিক সূত্রে আমরা পাচ্ছি যে ভেক্টরের লব্ধি হচ্ছে r ইকুয়ালস টু স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা।
এখন দেখো আমরা যদি এভাবে চিন্তা করি যে পি কিউ যদি দুইটা ভেক্টর হয়, তাহলে সেই দুইটা ভেক্টরের লব্ধির মান আসলে তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভরশীল। দুইটা ভেক্টরের মান ঠিক থেকে যদি তাদের মধ্যবর্তী কোণ বিভিন্ন রকম হয়, তাহলে লব্ধিটা বিভিন্ন রকম হবে। তো এই জন্য আমরা একটা জিনিস বের করি, সর্বোচ্চ লব্ধি কত হতে পারে। দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি আমরা লক্ষ্য করি, সর্বোচ্চ লব্ধি যখনই হবে তখন কজ আলফা সর্বোচ্চ হতে হবে, এবং আমরা জানি কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে কজ আলফার সর্বোচ্চ মান 1 হয় কখন? যখন আলফা ইকুয়ালস টু যখন 0 হয়। তাহলে আলফা ইকুয়ালস টু 0 হওয়া মানে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হতে হবে। তার মানে এই যে সামান্তরিকটা আমরা আঁকলাম, এই সামান্তরিকটা এরকম কোণ কমতে কমতে সামান্তরিকটা একেবারে পুরোপুরি চ্যাপ্টা হয়ে যাওয়া আর কি। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ লব্ধির ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু 0। তাহলে আলফা ইকুয়ালস টু 0 হলে আমরা আর ইকুয়ালস টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ারের রুট ওভার, দ্যাট ইজ পি প্লাস কিউ। অর্থাৎ দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর একই দিকে ক্রিয়া করে, একই দিকে ক্রিয়া করা মানে তাদের মধ্যবর্তী কোনো কোণ নাই, সেক্ষেত্রে লব্ধি আর ইকুয়ালস টু হচ্ছে ভেক্টর দুটোর সরাসরি যোগফলের সমান। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সরাসরি ভেক্টরের মান আর ইকুয়ালস টু, এখানে কিন্তু ভেক্টর চিহ্ন না, অর্থাৎ পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মানকে সরাসরি যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পি প্লাস কিউ, যদি একই দিকে ক্রিয়াশীল ভেক্টর হয়। আমরা জিনিসটাকে এভাবে বলবো আর কি, পি প্লাস কিউ লব্ধি ভেক্টর আর এর মান ইকুয়ালস টু হচ্ছে পি প্লাস কিউ, যেখানে পি কিন্তু পি ভেক্টরের মান, পি ভেক্টর না, পি ভেক্টরের মান। এরপরে আমরা আসি সর্বনিম্ন লব্ধি। আচ্ছা, আরেকটা জিনিস, সর্বোচ্চ লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, আর সর্বোচ্চ লব্ধিতে আর এর দিক কি হবে? আর কোন দিকে ক্রিয়া করবে? আর এর দিক একই দিকে যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে তাহলে তাদের দিকের পরিবর্তন হবে না, কিন্তু তারপরে আমরা যে সূত্রটা শিখলাম সেই সূত্র থেকেও একটু অ্যানালাইসিস করে জিনিসটা দেখি, যে থেটা ইকুয়ালস টু বা ট্যান থেটা ইকুয়ালস টু হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। এখন আমরা বলছি আলফা ইকুয়ালস টু হবে 0, তাহলে কিউ সাইন আলফা এই মানটা হবে হলো 0 ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। কজ আলফার মানটা হবে হলো 1, আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে এই মানটা হবে হলো 1। তাহলে ট্যান থেটা ইকুয়ালস টু আমাদের আসতেছে 0 বাই পি প্লাস কিউ, তার মানে ট্যান থেটা ইকুয়ালস টু 0। এবং তোমরা নিশ্চয়ই জানো ট্যান থেটা এই মানটা যদি 0 হয়, তাহলে ট্যান থেটা ইকুয়ালস টু 0 বলতে আমরা থেটা ইকুয়ালস টু 0 ডিগ্রি বুঝি। অর্থাৎ পি ভেক্টরের সাথে এটা যদি পি আর এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এরা যদি একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ এই কোণটা যখন 0 ডিগ্রি হয়ে যায় তখন লব্ধি ভেক্টরের দিকটা পি ভেক্টরের সাথে 0 ডিগ্রি, অর্থাৎ লব্ধি ভেক্টর পি ভেক্টর। আর এই যে যেটা বললাম যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়া মানে তারা একই দিকে, তার মানে পি ভেক্টর যেদিকে কিউ ভেক্টর যেদিকে ক্রিয়া করবে লব্ধি ভেক্টর আর ভেক্টরও একই দিকে ক্রিয়া করবে। এটা আমরা লব্ধির যে ফর্মুলা সেই ফর্মুলাটা থেকেও বুঝতে পারি। এরপরে আমরা দেখি যে দুইটা ভেক্টরের মধ্যে সর্বনিম্ন লব্ধি, সর্বনিম্ন লব্ধি সর্বনিম্ন লব্ধি ব্যাপারটা কি? আমরা বলছি আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন দেখো তোমরা জানো যে কজ আলফা এবং সাইন আলফা দুটোরই সর্বনিম্ন মান, কজ আলফা ইকুয়ালস টু সর্বনিম্ন মানে -1 হলে আমরা বলবো লব্ধি সর্বনিম্ন। তাহলে cos আলফা ইকুয়ালস টু -1 হওয়া মানে এখানে -1 হওয়া, তার মানে এখানে ফর্মুলাটা হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos আলফা। আর cos আলফা ইকুয়ালস টু -1 কখন হয়? -1 হওয়া মানে হচ্ছে আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হওয়া। তাহলে আলফা 180 ডিগ্রি হওয়া মানে হচ্ছে পি ভেক্টর যদি এদিকে ক্রিয়া করে তাহলে কিউ ভেক্টর তার বিপরীত দিকে ক্রিয়া করবে। তাহলে লব্ধির মানটা কি হবে? পি মাইনাস কিউ হোল স্কোয়ারের স্কোয়ার রুট।
দ্যাট ইজ, এটাকে আমরা লিখব পি মাইনাস কিউ হোল স্কোয়ারের স্কোয়ার রুট, তার মানে পি মাইনাস কিউ। এখানে লক্ষ্য করি একটা জিনিস, যে লব্ধির মানকে আমরা পজিটিভ যদি রাখতে চাই তাহলে আমরা পি কে কিউ থেকে বাদ দিব যদি পি বড় হয়, আর কিউ কে পি থেকে বাদ দিব যদি কিউ বড় হয়। সে কারণে অনেক সময় এই নেগেটিভ চিহ্নটাকে এখানে এরকম ভাবে লেখানো হয়, এরকম ভাবে লেখা হয় পি ডিফারেন্স কিউ। এই যে চিহ্নটা, এই চিহ্নটা মিন করে যে পি বড় হলে পি থেকে কিউ বাদ দিতে হবে, তাহলে এই কোয়ান্টিটিটা পজিটিভ হবে, আর কিউ বড় হলে কিউ থেকে পি কে বাদ দিতে হবে, তাহলে এই কোয়ান্টিটিটা পজিটিভ হবে। এখন লক্ষ্য করো যে এখানে দিকটা কি হবে, দিক, এখানে দিকটা কি হবে। যদি আমরা এইভাবে চিন্তা করি, এটা যদি পি ভেক্টর হয় আর ঠিক বিপরীত দিকে যদি কিউ ভেক্টর হয়, তাহলে পি ভেক্টর থেকে কিউ ভেক্টর পরিমাণ কমে যাবে বিপরীত দিকে, এদিকে বিপরীত দিকে কিউ ভেক্টর, তাহলে কিউ ভেক্টর পরিমাণ কমে যাবে, আমার থাকবে হচ্ছে এতটুকু। তাহলে পি ভেক্টর থেকে কিউ ভেক্টর পরিমাণ কমে গেলে আলটিমেটলি যে ভেক্টরটা হবে, সরি এটা এখানে না, এতটুকু হচ্ছে পি ভেক্টর, এতটুকু হচ্ছে পি ভেক্টর। তাহলে কিউ ভেক্টর যদি বিপরীত দিকে এতটুকু হয়, তাহলে পি ভেক্টর পর্যন্ত প্রান্ত বিন্দু পর্যন্ত গিয়ে বিপরীত দিকে যদি আমি এতটুকু পর্যন্ত আবার আসি, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার শেষ বিন্দু, তাহলে আমার আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত আমার এইটুকু রয়ে গেল। তার মানে লব্ধিটা কিন্তু পি ভেক্টরের দিকেই হলো। তাহলে এখানে আমরা যেটা বলবো, পি ভেক্টরের মান গ্রেটার দেন কিউ ভেক্টরের মান হলে দিক হবে পি এর দিকে। ঠিক আছে, যদি দুইটা একটা আরেকটার চেয়ে বড় হয়, আর যদি পি ভেক্টরের মান লেস দেন কিউ ভেক্টরের মান হয়, তাহলে দিক হবে কিউ ভেক্টরের দিকে। এই হচ্ছে আমাদের সর্বনিম্ন লব্ধি বের করা, এটা হচ্ছে সর্বনিম্ন লব্ধি, এই লব্ধির সূত্রের সাহায্যে বের করা। আর আরেকটা বিশেষ ক্ষেত্র আছে, বিশেষ ক্ষেত্র যেখানে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ যখন দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। এইদিকে একটা ভেক্টর, সরি একটা ভেক্টর, আবার তাহলে দেখো এই ক্ষেত্রে সামান্তরিকটা হয়ে যাবে আয়তক্ষেত্র, সামান্তরিকটা হয়ে যাবে আয়তক্ষেত্র, এবং এখানে লব্ধির ফর্মুলাটাও কিছুটা সহজ হবে। এটা হচ্ছে লব্ধি আর, এটা হচ্ছে পি এ বি সি ডি, আর এটা হচ্ছে কিউ, এডি হচ্ছে কিউ, এবি হচ্ছে পি ভেক্টর। তাহলে আমরা এখানে বিশেষ ক্ষেত্রের জন্য আমাদের যদি এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি হলে এই জিনিসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটাও একটা স্পেশাল কেস, যে যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি হচ্ছে স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমরা আজকে ভেক্টরের আলোচনা এখানে শেষ করব। আগামী ক্লাসে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র দিয়ে আমরা দুইটা ভেক্টরের লব্ধি বের করা আমরা শিখলাম। ইনফ্যাক্ট যদি দুইটা ভেক্টরের লব্ধি আমরা বের করতে পারি, তাহলে আরো অগণিত ভেক্টরের লব্ধিও আমরা বের করতে পারবো, সেটা আমরা দেখব পরের ক্লাসগুলোতে। তো আজকে আমরা এখানে শেষ করি। আগামী ক্লাসে সম্ভবত আমরা ভেক্টরের বিভাজন, অর্থাৎ একাধিক ভেক্টরকে একটা ভেক্টর বানানোটা আমরা শিখলাম, কিন্তু একটা ভেক্টরকে কিভাবে আমরা একাধিক ভেক্টরে পরিণত করতে পারি সেটা হবে, সেটা থেকে আমরা আমাদের আগামী ক্লাস ইনশাআল্লাহ শুরু করব। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।